দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমরা যারা সিবিএসসিতে পড়ছো, তোমাদের কিছু প্রশ্নোত্তর নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। বলতে পারো মডেল কোশ্চেন। মানে আমি মোটামুটি ধরো 5-6টা মডেল কোশ্চেন সেট তোমাদের সামনে উপস্থাপন করব। এটার দ্বারা তোমরা অনেকেই উপকৃত হবে আশা করি। তোমরা যারা এবার সিবিএসসিতে ক্লাস 10-এ যারা বোর্ডস দিচ্ছ, একটু সামান্যভাবে দেখে নেবে। দেখলে পরেই তোমরা অনেক উপকার পাবে। তো এর মধ্যে থাকছে প্রশ্ন উত্তর, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দান প্রতিদান, 4টে গদ্য, 4টে পদ্য, এছাড়াও কিছু কিছু গ্রামার পার্ট নিয়েও আমি আলোচনা করেছি। শুধুমাত্র একটি নয়, পরপর অনেকগুলি আমার প্লেলিস্টে ঢুকে তোমরা খুঁজে পাবে। অনেকগুলি মডেল কোশ্চেন তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। আলোবাবুর একটি বিশেষ গুণ কী ছিল? আলোবাবু অত্যন্ত স্নেহপ্রবণ ছিলেন। মানুষ, পশু পাখি সবাইকেই তিনি প্রবল স্নেহ করতেন। এখানে 3টা প্রশ্ন রয়েছে, দেখো। সবশেষে আলোবাবুর স্থান কোথায় হয়? ঘড়িটি চুরি যাওয়ার পর আলোবাবু কোন গানটি গাইছিলেন? স্কুলের ছেলেদের পুলিশের হাত থেকে বাঁচাতে স্কুল মাস্টার কি করেন? উত্তর দেখো, 3টে একসাথে রয়েছে। সবশেষে আলোবাবুর স্থান পাগলা গারদে হয়। গানটি করেছিলেন আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। পরের উত্তর, হরিদাকে মানে পুলিশ বেশে 8 আনা ঘুষ দিয়ে ছেলেদের ছাড়িয়ে আনেন স্কুলের মাস্টারমশাই। হরিদার স্বরূপ জানতে পেরে মাস্টারমশাই কি করেন? হরিদার স্বরূপ যখন জানতে পেরেছিলেন মাস্টারমশাই, তিনি একটুও রাগ না করে বরং হরিদার সাজের প্রশংসা করেছিলেন। না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। কার লেখা, কোন রচনার অন্তর্গত, কোন প্রসঙ্গে এই উক্তি? উত্তর দেখো, আলোচ্য অংশটি সুবোধ ঘোষের বহুরূপী গল্পের অন্তর্গত। আলোচ্য অংশে হরিদার নির্লোভ চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে। হরিদা নির্লোভ, তার অভাব আছে, কিন্তু তার জন্য স্বভাব নষ্ট করা তার পক্ষে সম্ভব না। সেই প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে। প্রসঙ্গ নির্দেশ করে বক্তব্য বুঝিয়ে দাও। উত্তর, হরিদা অভাবী, কোনো মতে দিন চলে, নুন আনতে পান্তা ফুরোয়, তবুও জগদীশবাবুর দেওয়া 101 টাকা গ্রহণ করতে পারেননি। গ্রহণ করে নিজের লোভী মনের পরিচয় দিতে চাননি। বহুরূপীর সাজ পরে সামান্য যে পয়সা তিনি দর্শকদের কাছে পান, তাই তার প্রকৃত পাওনা বলে মনে করেন। তাই জগদীশবাবুর বাড়িতে গিয়ে বহুরূপী সেজে আসার বকশিস আনতে যেতে তার কোনো লজ্জা নেই, কারণ বকশিসটা তার পাওনা, সেটা ছাড়তে তিনি রাজি নন। ছড়ানো রয়েছে কাছে দূরে, কার লেখা, কোন কবিতার অন্তর্গত, কোন প্রসঙ্গে এই উক্তি? উত্তর, আলোচ্য অংশটি কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার অন্তর্গত। পৃথিবী জোড়া অনিশ্চয়তা, সাম্রাজ্যবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক বিভেদ, রাজনৈতিক আদর্শহীনতা মানুষকে অস্থির করে তুলেছে। সেই নারকীয় মারণযজ্ঞে নিহত অসংখ্য মানুষ ও শিশুর শব চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই প্রসঙ্গেই কবির এই উক্তি। প্রসঙ্গ নির্দেশ করে অর্থ পরিস্ফুট করো। উত্তর, এই সব সর্বাত্মক মারণযজ্ঞ কোনো দেশকালের সীমানায় আবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তাই যে কোনো সময় যে কোনো প্রান্তে এইসব নারকীয় দৃশ্যের অবতারণা হতে পারে। এটা শুধুমাত্র অমানবিকতার প্রকাশ নয়,
পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের বিনাশ। তাই কবি সাম্রাজ্যবাদী স্বার্থপর মানুষের ধ্বংসলীলা দেখে আর উদাসীন থাকতে পারেননি। দান প্রতিদান গল্পের নামকরণ কতদূর সার্থক হয়েছে লেখো। উত্তর: দান প্রতিদান গল্পের নামকরণ একটি বিশেষ ভাব ব্যঞ্জনাকে কেন্দ্র করেই হয়েছে। গল্পে দু ভাই শশীভূষণ ও রাধা মুকুন্দ এবং তাদের স্ত্রী ভোজসুন্দরী ও রাসমণির জীবনের ঘাত প্রতিঘাত, দেশ, ঈর্ষা, দ্বন্দ্ব, লাভ ক্ষতি সব কিছুই প্রতিফলিত হয়েছে। শশীভূষণের উদার মহৎ হৃদয় এই গল্পের প্রধান উপজীব্য বিষয়। বড় বউ ব্রজসুন্দরীর নিত্য আক্রমণ ছোট বউ রাসমণি স্বামীর কাছে বারবার অভিযোগ করেছে, কিন্তু অবশেষে রাধা মুকুন্দ দু ভাইয়ের মধ্যে পার্থক্য দূর করার জন্য এনাথশাহী লাটের জমিদারির খাজনা লুট করায়। উত্তরটি আরেকটু রয়েছে। পরে নিজে মোক্তারি করে যথেষ্ট প্রসার প্রতিপত্তি লাভ করে এবং অতি অল্প দিনের মধ্যে এনাথশাহী লাটের বিষয় সম্পত্তি উদ্ধার করে আনে। কিন্তু শশীভূষণের উদার হৃদয়ের দানের পরিবর্তে রাধা মুকুন্দ যে প্রতিদান দিয়েছিলেন তা শশীভূষণের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে সমর্থ হয়নি। শশীভূষণ সব কিছু জেনেও কিছুই প্রকাশ করেননি। তাই শশীভূষণের দান আর রাধা মুকুন্দের প্রতিদানকে কেন্দ্র করেই দান প্রতিদান গল্পটি গড়ে উঠেছে। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তপন কে? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপন কেন্দ্রীয় চরিত্র। স্কুলের গণ্ডি তখনও পেরোয়নি সে। লেখক সম্পর্কে তার একটা অপরিসীম শ্রদ্ধাবোধ ছিল। লেখকরা ছিল তার কাছে অন্য গ্রহের জীবের মতো। তপন কী কারণে দিন গুনছিল? উত্তর: তপনের মনের ভুল ভেঙে যায় তার ছোট মেসোকে দেখে। সে দেখতে পায় ছোট মেসো লেখক হয়েও আর পাঁচজনের মতোই সাধারণ ও স্বাভাবিক জীবনযাপন করছে। তখনই তপনের বদ্ধমূল ধারণা হোঁচট খায়। ছোট মাসির কল্যাণে তপনের ছোট গল্প প্রথম দিন কৃতি লেখক ছোট মেসোর বদান্যতায় প্রকাশিত হয়। ছোট মেসো লেখার বিষয় নির্বাচন নিয়েও প্রশংসা করেন, কিন্তু গল্পটির প্রকাশের আশায় তপনকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়। পত্রিকা ছাপার অক্ষরে প্রথম দিন প্রকাশিত হওয়ার দিন গুনতে থাকে সে। তার দিন গোনার ফল কি হয়? উত্তর: অবশেষে তপনের দিন গোনার অবসান হয়। বাড়িতে ছোট মেসো ও ছোট মাসির আগমনে তপন সন্ধ্যাতারা পত্রিকাটি হাতে পায়। লেখক সূচিতে নিজের নাম ও গল্পের নাম দেখে শিহরিত হয়। মায়ের নির্দেশে গল্প পড়ে শোনাতে গিয়ে বুঝতে পারে সমগ্র গল্প বদলে গেছে। আদতে গোটা গল্পটাকেই বদলে দিয়েছেন। তাই তপন প্রতিজ্ঞা করে এরপর কোনো লেখা ছাপাতে দিলে নিজেই প্রকাশকের সঙ্গে দেখা করে ছাপার জন্য অনুরোধ জানাবে। একাকারে কবিতাটির নামকরণ কতদূর সার্থক হয়েছে বলো। উত্তর: একাকারে কবিতায় কবি দুই বাংলার মানুষের সর্বতোভাবে একাকার হওয়ার কথা ব্যক্ত করেছেন কবিতার মাধ্যমে। হিন্দু মুসলমান দুটি সম্প্রদায় হলেও তাদের ভাষা এক, সংস্কৃতি এক, একই আচার আচরণ। অঞ্জলি ভরে যে জল তারা তোলে তা পানি কিংবা জল, কিন্তু বাস্তবে তো সবই এক। আবার ধর্মের দিক থেকেও তাদের আচরণ ভিন্ন নয়। উত্তরটি আরেকটু রয়েছে। উভয়েই জপমালা হাতে নিয়ে এক আসনে বসে আল্লাহর কাছে বা বলতে পারো ভগবানের কাছে
প্রার্থনা করে। সে প্রার্থনায় কোনো ফারাক নেই। আবার ভোরের উপনিষদের সামবেদের গান কিংবা নামাজের মধ্যেও নেই কোনো প্রভেদ। সকালের প্রভাত ফেরির সঙ্গে সব মিলেমিশে একাকার হয়ে যায়। তাই সব দিক বিচার করে বলা যায় নামকরণ সার্থক। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ১ নাম্বার, নিন্দুকগুলো খেতে পায় না, তাই মন্দ কথা বলে। সরল বাক্য। নিন্দুকগুলো খেতে পায় না বলে তারা মন্দ কথা বলে। ২ নাম্বার, মিথ্যা কথা বলার জন্য তোমায় আমি ঘৃণা করি। যৌগিক বাক্য। তুমি মিথ্যা কথা বলো, তাই তোমায় আমি ঘৃণা করি। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ১ নাম্বার দেখো, আমার জন্মবংশই এর জন্মবংশ। জটিল বাক্যে। আমি যে বংশে জন্মেছি এর জন্মও সেই বংশে। ২ নাম্বার, কর্ণ মহাবীর হলেও চিরদিন কৃপার পাত্র। যৌগিক বাক্যে। কর্ণ মহাবীর কিন্তু চিরদিন কৃপার পাত্র। ৩ নাম্বার, আমি মরলে সেও মরবে। জটিল বাক্য। যদি আমি মরি তবে সেও মরবে। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ১ নাম্বার, তাহলে তুলে রেখে দিই, সাজের বেলা খেয়েও। সরল বাক্য। সাজের বেলা খাওয়ার জন্য তুলে রেখে দিই। ২ নাম্বার, আলোবাবু হ্যাট বাজিয়ে তারস্বরে গান গাইছেন। যৌগিক বাক্য। আলোবাবু হ্যাট বাজাচ্ছেন আর তারস্বরে গান গাইছেন। ৩ নাম্বার, সুমুখের ঘড়িতে ৩টে বাজতেই সে উঠে পড়ল। জটিল বাক্য। সুমুখের ঘড়িতে যখন ৩টে বাজল তখনই সে উঠে পড়ল। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ১ নাম্বার, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। জটিল বাক্য। তপন যে গল্পটি লিখেছিল তা পত্রিকায় ছাপা হয়েছে। ২ নাম্বার, আপনি খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। জটিল বাক্য। খাঁটি সন্ন্যাসীরা যেমন সব তুচ্ছ করে আপনিও তেমনি করে সরে পড়লেন। নির্দেশ অনুযায়ী সন্ধি যুক্ত করো। বিপদ যোগ সময়, বিপদ সময়। দিক যোগ গজ, দিগ্গজ। শরৎ যোগ চন্দ্র, শরৎচন্দ্র। তদ যোগ উপরি, তদুপরি। বিপদ যোগ জনক, বিপজ্জনক। চলত যোগ চিত্র, চলচ্চিত্র। নির্দেশ অনুযায়ী সন্ধি যুক্ত করো। সুপ যোগ অন্ত, সুবন্ত। পরি যোগ ছদ, পরিচ্ছদ। উদ যোগ চকিত, উচ্চকিত। তদ যোগ কালীন, তৎকালীন। দিক যোগ গজ, দিগ্গজ। সম যোগ জয়, সঞ্জয়। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এখানে ৫টি আছে দেখো। নবপল্লব, স্বর্গনরক, শবযাত্রা, নিরামিষ, মিষকালো। এবার উত্তর দেখো। নব যে পল্লব, নবপল্লব। কর্মধারায় সমাস। স্বর্গনরক হবে হচ্ছে স্বর্গ ও নরক, দ্বন্দ্ব সমাস। শবযাত্রা হবে সব বাহকের যাত্রা, এখানে সবটা তালবিস্য হবে, এটা মধ্যপদলোপী কর্মধারায়। তারপর দেখো নিরামিষ, আমিষের অভাব, অবৈভাব সমাস। মিষকালো হবে মিষির ন্যায় কালো, উপমান কর্মধারায় সমাস।